ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা বর্ষার আগেই বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটে 4 উপজেলার নিম্নাঞ্চল। খুলনায় তোপের মুখে ভাঙা বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড়। সব বেঁচে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। 2022-এ এরকম বন্যা হয়েছিল। 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে পানিয়ে বাসে গেছে। যে মানুষ রাস্তা থেকে দিয়ে দোকানে আসতো বা কোনোবাই যাইতো, এই ধরনের কোনো জিও নাই। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি। এখন আমরা কোনোবাই থাকবার জায়গা নেই। রেমালে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বলেছেন ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লুটেরাদের কবলে দেশ, পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। বললেন জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। রাজধানীতে এবার কোরবানি হবে 25 লাখ পশু। একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের নির্দেশ। ঈদে যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধের তাগিদ সেতু মন্ত্রীর। অনুমোদন ছাড়াই মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে স্লিপার বাস। চেসিস বিক্রির আগেই ম্যানেজ হয় নম্বর প্লেট। আমদানিকারক ও বিআরটিএর পাল্টাপাল্টি দোষারোপ। এবং রাজধানীতে পানির জন্য হাহাকার। 1 মাস ধরে উত্তরা মিরপুরের বিভিন্ন এলাকায় সরবরাহে ঘাটতি। সংকট না কাটিয়ে আবারও দাম বাড়ানোর পায়তারা ওয়াসা। বর্ষা আসার আগেই বিপদসীমার উপরে বইছে সুরমা কুশিয়ারার পানি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে পানি ওঠায় সিলেট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলার। এদিকে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদী ও হাওরের পানি। এ বিষয়ে বিস্তারিত জানবো ইকরামুল কবিরের রিপোর্টে। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। তীব্র বেগে পাহাড়ি ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাওর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা, কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে। এখন কারিগর পানিয়ে চল করে গেছে। এখন আমরা কোনোবাই থাকবার জায়গা নেই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। আমরা চাই যে এলাকাবাসী সবাই মিলিয়া এখানে একটা আশ্রয় কেন্দ্র হোক এই গ্রামের জন্য, এই এলাকার জন্য। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। এদিকে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জেও বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। এতে নদী তীর উপচে বিভিন্ন হাওরে ঢুকে পড়ছে পানি। প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চল। আগামী 72 ঘন্টা এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইকরামুল কবির, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙে যাওয়া খুলনার পাইকগাছের একটি বেড়িবাঁধ বাঁশ দিয়ে মেরামতের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। আর স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিনের দাবির পরও টেকসই করা হয়নি দেলুটি ইউনিয়নের তেলিখালী এলাকার এই বাঁধটি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চল দাকো, পাইকগাছা ও কয়রা। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে বেড়িবাঁধের উপর।
স্থানীয়রা 3 দিন ধরে পরিশ্রম করে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় ভাঙা বেড়িবাঁধের পাশে দিয়েছে বাঁশের পাইলিং। তাদের অভিযোগ নামকাও আসতে কাজের কারণেই বারবার ভাঙছে বাঁধ। দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি কেউই। মেম্বার চেয়ারম্যান যদি ওই নিয়ে এসে দুই বালতি অন্তত বের করতাম, তো দুই এক খাবলা মাটি দিয়ে ব্যাংক চলা টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। তো সব ভেসে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে, যে আমরা তাই নিয়ে অন্তত যা আমরা ছেলে মেয়ের মুখে যত কিছু অন্তত দিতে পারি। প্রতি বছরের ন্যায় এবারও ভেঙেছে। এবারও মানুষের এত দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের সাফাই নদীর গতিপথ পরিবর্তনের কারণেই বারবার ভাঙছে সব বাঁধ। নদীর স্কাউরিং হতে হতে এই পর্যায়ে আসছে। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমি ওইখানে কিন্তু আমি জিও ব্যাগ ডাম্পিং করাচ্ছি, যাতে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমি করাচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার 3 উপজেলার 8টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয় অর্ধশত গ্রাম। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ঘরবাড়ি নির্মাণ সহ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যা যা করণীয় তার পুরোটুকুই করবে সরকার। উপকূলবাসীকে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্যোগ আসবেই, তবে তা মোকাবেলা করে টিকে থাকার শক্তি অর্জন করানো আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বেলা 12:30টার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান। পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে। উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা। সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার। ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। দুর্যোগ দুর্বিপাক সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ। বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা, সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও। সবশেষ রেমালে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই সাধারণ মানুষের জীবনযাপন। এই মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর বার্তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন। সরকার প্রধান বললেন, আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, কলাপাড়া, পটুয়াখালী। দেশের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এমন বক্তব্য দেন তিনি। এ সময় সরকার পতনের আন্দোলন জোরদার করার আবারও হুঁশিয়ারি দিয়েছেন ফখরুল। সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে থেকেই তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। দলের প্রতিষ্ঠাতার 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের আয়োজন করে দলটি। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, ছিলেন মহানগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে
এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আন্দোলন বেগবান করার মাধ্যমেই সরকার হটানোর হুঁশিয়ারি দেন। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাচ্ছে। পরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট মাজার, সেগুনবাগিচা, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মাস্টারমাইন্ড শাহীন ও অন্যতম আসামি সিয়ামকে দেশে আনতে পারলে জানা যাবে এমপি আনার হত্যাকাণ্ডের কারণ। কলকাতায় 5 দিনের সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে এমনটাই জানালেন ডিবি প্রধান। উদ্ধার করা মরদেহের খণ্ডাংশ এমপি আনারের হতে পারে উল্লেখ করে হারুনুর রশিদ জানিয়েছেন, দ্রুতই মিলবে ফরেনসিক রিপোর্ট। শব্দ শুনতে পেয়েছিল, তাহলে তারা ঘন ঘন ফ্লাশ করেছে। তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কি ফ্লাশ করতে পারে, সেই তথ্য মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যে, যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়েজ লাইন এবং পানির ট্যাঙ্কিটা ভাঙ্গা হয়, তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে। তবে এখনো জানা যায়নি হত্যার কারণ। মূল পরিকল্পনাকারী আমেরিকায় আর একজন নেপালে। ইন্টারপোলের মাধ্যমে আসামিদের ফিরিয়ে আনার পর জানা যাবে কারণ, বলছেন গোয়েন্দা প্রধান। সব কিছু আমরা বিচার বিশ্লেষণ করছি, পাশাপাশি ইন্ডিয়ান পুলিশ এগুলো বিচার বিশ্লেষণ করছে। হঠাৎ করে কোনো একটা মোটিভ, কোনো একটা উদ্দেশ্য মানে স্পেসিফিক এই বলাটা এই মুহূর্তে সঠিক হবে না। অতীতে অপরাধ করে বিদেশে গিয়ে সেফ হ্যাভেন তৈরির যারা চেষ্টা করেছে কিংবা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি হারুনুর রশিদের। সবগুলি কিন্তু। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পানির জন্য হাহাকার রাজধানীর বিভিন্ন এলাকায়। অসহনীয় গরমের সঙ্গে পানির সংকট, দুয়ে মিলে দুর্ভোগ ঠেকেছে চরমে। এদিকে সংকট না কাটিয়ে জুলাই থেকে আবারও পানির দাম 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নুরুল আলম নয়নের ক্যামেরায় দেখব তোহাকান তামিমের রিপোর্ট। প্রায় 1 মাস ধরে ওয়াসার পানির স্বাভাবিক সরবরাহ না থাকায় এভাবেই পানির জন্য কষ্ট করছেন রাজধানীর উত্তরার বাসিন্দারা। পানির সংকট দুর্বিষহ করে তুলেছে তাদের দৈনন্দিন জীবন। উত্তরার 7 নম্বর সেক্টরে মাসখানেক ধরে পানির সমস্যা চললেও প্রকট আকার ধারণ করে গত 5 দিন ধরে। সারাদিনে 1 ফোঁটাও পানি আসে না কল দিয়ে। গভীর রাতে অল্প পরিমাণ আসলেও তা অপ্রতুল। সে পানি আবার ময়লা আর দুর্গন্ধের কারণে ব্যবহারের অনুপযোগী। কারবালার মতো অবস্থা, পানির জন্য হাহাকার। সবাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পানি আর কে কাকে কতটুকু দেয়। সেই রাত্রে আসে, তাও ময়লা পানি। প্রতি মাসে সঠিক সময়ে ওয়াসার বিল পরিশোধ করলেও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষোভ জানান বাসিন্দারা। এলাকার বাসিন্দারা বলছেন যে এই পানির সংকটের কারণে তারা ওয়াসা থেকে যে পানির অর্ডার করেন সেটিও 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এই ধরনের একটি গাড়ি আসতে। পানির বিলও আমরা দিয়ে যাচ্ছি, আবার এদিক থেকে ওয়াসা থেকে আমরা পানি কিনে ইউজ করছি। খাওয়া যাচ্ছে না, ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না। পানির স্তর নিচে নামায় এমন সংকট তৈরি হয়েছে জানিয়ে সেক্টর 7-এর পাম্প লাইনম্যান জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ রাখা পাম্প পুনরায় চালু হয়েছে। জ্বর তুফান গেছে না, জ্বর তুফানে মনে করেন বিদ্যুতের জন্য ওই পাম্পটা 3 ঘন্টা, এই পাম্পটা 2 ঘন্টা, মোট 5 ঘন্টা পাম্প বন্ধ ছিল। এদিকে এমন সংকটের মধ্যেই আগামী জুলাই থেকে আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এবার কোরবানি হবে 25 লাখ পশু। হাটে 24 ঘন্টায় ব্যাংকিং সুবিধার পাশাপাশি থাকবে অনলাইনে হাসিল পরিশোধের সুযোগ। আর ঈদের পরদিন সূর্যোদয়ের আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঢাকার 2 সিটি কর্পোরেশন কোরবানির হাট ও জবাই করা পশুর বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক উদ্যোগ নিলেও নানা কারণে অনেক সময় তা সফল করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, পশু কোরবানি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা বসে। এবছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে 75,000 কোটি টাকার বাণিজ্য হবে জানিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে এবার পশু কোরবানি হবে প্রায় 25 লাখ। অর্থনীতির চাকা কিন্তু ঘুরবে 75,000 কোটি টাকার, আর শুধু পশু বিক্রি হবে 60,000 কোটি টাকা। 10,40,000 পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি।
স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আলাপ আলোচনার মাধ্যমে এবার নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হবে। নির্দিষ্ট স্থানে করবে এবং সেই নির্দিষ্ট স্থান থেকে তারা যেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে, এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত দেওয়া আছে। রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে জানিয়ে সংক্রমণ বাড়লে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই জন্য আমরা প্রস্তুতি নেওয়া আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের সময় যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ যাত্রা নিরাপদ করতে আয়োজিত প্রস্তুতি সভায় মহাসড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কের সংস্কার কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ঈদুল আজহার বাকি এখনো 2 সপ্তাহ। প্রতিবারের মতো এবারও সড়ক পথে ঈদ যাত্রা নিরাপদ করতে প্রস্তুতি সভা করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সেখানে যোগ দেন মালিক, শ্রমিক, বিজিএমইএ সরকারের প্রতিনিধিরাও। সভা শেষে ওবায়দুল কাদের সবার উদ্দেশ্যে বললেন, ফলাফল শূন্য হলে বৈঠক করে লাভ নেই। নিজে ভিজিট করেছি বারবার রাস্তা, পরিস্থিতির কোনো পরিবর্তন, এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ? এবারের ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু সমস্যা চিহ্নিত করলেন মন্ত্রী। নির্দেশ দিলেন সড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কে সংস্কার কাজ শেষ করা, চলমান কাজ ওই সময়ে বন্ধ রাখা, রাজধানীর প্রবেশ পথ জটলামুক্ত রাখা, যাত্রী ও পশু পরিবহনের ফিটনেস, হেলপার দিয়ে গাড়ি না চালানো। বললেন, অনুরোধ করা হবে সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখুড়ি বন্ধ ও জ্বালানি স্টেশন খোলা রাখতে। চন্ডাটা প্রোটেক্ট করতে হবে। আরেকটা যানজটের উৎস হলো মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করার দরকার। এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। এছাড়া যাত্রীদের যাত্রাপথ নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া যেন আদায় না করা হয়, সেজন্য মালিকদেরই মনিটরিংয়ের নির্দেশ দেন মন্ত্রী। অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অনুমোদন নেই, তবে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই বিআরটিএ রেজিস্ট্রেশন নম্বর আছে দেশের বিভিন্ন রুটে চলাচল করা অন্তত 450 বাসের। বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দুষছেন একে অপরকে। মেহেদি হাসানের রিপোর্টে দেখব বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল। সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা, কিন্তু কেন? বিআরটিএর তথ্য মতে বাংলাদেশে এ ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই। তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ, কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার, কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই, তার উপর স্লিপার। যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী। এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে, তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয়নি। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায়ী সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আইন বিধিতে স্লিপারের কোনো ডেফিনিশন নেই। বাসটা আছে রেজিস্ট্রেশন নেয়, তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল। পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। অবশ্য মূল গুমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই। আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা। ইফাদ, বিকে অটোমোবাইলস এরা বিআরটিকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়মনীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত, এটা বাস সারি বলতে পারে। অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে, সংশ্লিষ্ট সবার সাথে
একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের চেয়ে উন্নত হয়েছে অনেক। সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি স্লিপার বাস চলার উপযুক্ত হয় তবে সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত কিম্বো লাহদেভির্তা। বৈঠকে বাংলাদেশের জ্বালানি তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IMO এর মহাসচিব আর্সেনিও অ্যান্টনিও ডমিনগুয়েস। বৈঠকে প্রধানমন্ত্রী জানান IMO এর মাধ্যমে সামুদ্রিক খাতে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বৃত্তি চালু করতে চায় বাংলাদেশ। জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেয় ডলার সংকট অনেকটা কেটে গেছে, আর এতে মূল্যস্ফীতিও কমে আসবে। দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপেই যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন মূল্যস্ফীতি কমার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI ও পলিসি এক্সচেঞ্জ PEBর যৌথ উদ্যোগে বাংলাদেশ বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্স BBX 2023-24 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন সালমান এফ রহমান। তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণেই সবকিছুর দাম বেড়ে যায়, একই সঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটায় আগামী জুলাই থেকে কমতে শুরু করবে মূল্যস্ফীতি। ডলারের যে ক্রাইসিস ছিল অনেকটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। এখনো কিন্তু মূল্যস্ফীতিটা সমস্যা আছে। আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। পুঁজিবাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং NBR এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে হবে, এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা করব। অনুষ্ঠানে জানানো হয়, বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্সের এবারের জরিপে ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত হয়েছে 58.75 পয়েন্ট। 2022-23 অর্থ বছরে যা ছিল 61.95 পয়েন্ট, অর্থাৎ এক বছরে ব্যবসা পরিবেশের স্কোর 3.2% কমেছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়ার টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হচ্ছে, আসছে বাজেটও। তবে বিদ্যমান 10% কর কতটা বাড়ছে তা স্পষ্ট করেননি অর্থ প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি। নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় সে বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব পাবে এবারের বাজেটে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে বাজারে বর্তমানে প্রতিহালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। এক মাস আগে যার দাম ছিল 40 থেকে 42 টাকা। মাস ব্যবধানে 19% বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থ প্রতিমন্ত্রী। বললেন, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাড়ানো হবে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের পরিসর। জনসাধারণকে আমরা মূল্যস্ফীতি জনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রতিমন্ত্রী। গতবারের মতোই হয়তো কিছু ছাড়ের ব্যবস্থা আছে, তো সেটা হবে, আমি রেটটা এখন বলতে পারছি না। যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে উল্লেখ করে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও দাবি করেন অর্থ প্রতিমন্ত্রী। সক্ষমতা বৃদ্ধি করতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় দ্বিতীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রথম তদন্ত প্রতিবেদনের এক সপ্তাহের মাথায় প্রকাশিত হলো ইরানের প্রেসিডেন্ট হাওয়া হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের রেকর্ড, নথি এবং অন্যান্য বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হয়েছে, কিন্তু এতে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। দেখছেন রাতের সময়। নিউ ইয়র্কে পৌঁছে আজ প্রথমবার অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার নাসৌ স্টেডিয়ামে বিশ্বকাপের অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে ভারতের মুখোমুখি হবে শান্ত সাকিবরা। আর এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কে এবং ওয়ার্ল্ড কাপের যে ম্যাচ ভেন্যু রয়েছে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেখান থেকে বেশ খানিকটা দূরে কিন্তু এই প্র্যাকটিস ফ্যাসিলিটি করা হয়েছে, যেখানে বাংলাদেশ দল এই মুহূর্তে অনুশীলন করছে। গতকাল বাংলাদেশ কিন্তু স্থানীয় সময় দুপুরে এসে পৌঁছেছে নিউ ইয়র্কে। এরপর সারাদিন কিন্তু বিশ্রামে ছিল বাংলাদেশ দল। এরপর কিন্তু আমরা দেখেছি আজ এই মুহূর্তে অনুশীলন করছে এবং সাকিব আল হাসান দেখছি এক মিনিটে ব্যাট করছেন। লিটন দাস, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, বাংলাদেশের কিন্তু ব্যাটিং দুর্দশা আমরা দেখেছি ইউএসএর বিপক্ষে যে দুটো ম্যাচ ছিল সেই দুই ম্যাচে। তবে সেখান থেকে বাংলাদেশ আসলে কিভাবে ওভারকাম করা যায় তার কিন্তু একটা আসলে উপায় খুঁজছে। আমরা দেখেছি লাস্ট টি20তে ইউএসএর সঙ্গে সৌম্য এবং তানজিদ তামিম তারা দুজনে রান পেয়েছে। তবে সেই দলটাও যে আসলে কতটা শক্তিশালী ছিল বা ইউএসএর মূল দল কিন্তু ছিল না, সেটা কিন্তু একটা বড় কনসার্নের বিষয়। এই মুহূর্তে বাংলাদেশ যেখানে প্র্যাকটিস করছে, এখানেই কিন্তু কিছুক্ষণ পর ভারত ক্রিকেট দলেরও ব্যাটিং প্র্যাকটিস করার কথা রয়েছে। বাংলাদেশের বিশ্বকাপ যদি বলা যায় এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, যদিও ইউএসের বিপক্ষে ডালাসে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। যে একটি ম্যাচ বাকি রয়েছে ওয়ার্ল্ড কাপের আগে ভারতের বিপক্ষে, মাইটি ইন্ডিয়া, তারা কিন্তু বেশ আগেই বাংলাদেশের আগে নিউ ইয়র্কে এসে পৌঁছেছে। এরই মধ্যে এই ভেন্যুতেই কিন্তু তারা গতকাল প্র্যাকটিস করেছে। আজকেও বাংলাদেশের পর তাদের প্র্যাকটিস করার কথা রয়েছে, তারা প্র্যাকটিস করবে এবং দুই দলের ক্যাপ্টেনও কিন্তু আজ একটা মিডিয়া সেশন করার কথা রয়েছে। ডেফিনেটলি সেখানে রোহিত শর্মা কথা বলবেন, তার দলের যে প্ল্যানিং রয়েছে ওয়ার্ল্ড কাপে তারা অনেকদিন ধরে কোনো শিরোপা জিতে না, একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আসলে কি স্ট্র্যাটেজি নিয়ে খেলবে আমরা দেখেছি। শুরু থেকেই কিন্তু আজ স্পিনারদের মোকাবেলা করছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। পেসাররা কিন্তু এখন পর্যন্ত নেটে আসেননি। আমরা দেখেছি তাসকিন আহমেদ, যিনি ধারণা করা হচ্ছে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ থেকে হয়তো খেলবেন, আজ আমরা দেখেছি তিনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তিনি কিছুটা ওয়ার্ম আপ করেছেন এবং এখন পর্যন্ত যেহেতু বোলিং করেন, হোপফুলি তিনি হয়তো দিনের পরের সেশনে কিছুক্ষণের জন্য হলো বোলিং করবেন। একই সঙ্গে মুস্তাফিজ সবশেষ ম্যাচে দারুণ বোলিং করেছিলেন, তার কাছেও কিন্তু আসলে বাংলাদেশ দল চাইবে যে ভারতের বিপক্ষে ম্যাচেও ভালো একটা পারফরমেন্স। তো এরপর বাংলাদেশের পর কিন্তু ভারত অনুশীলন করবে এবং দু দলের ক্যাপ্টেন কথা বলবে, নিশ্চয়ই পরবর্তীতে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকেই ছিল সবশেষ খবর। বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরও একবার। ঘূর্ণিঝড় প্লাবনে নাস্তানাবুদ বিভিন্ন এলাকা, বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের নিম্নাঞ্চল। খুলনায় তোপের মুখে বাঁধ মেরামতের তোড়জোড়। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সব কিছুই করবে সরকার, না খেয়ে থাকবে না কেউ। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।